কলকাতা মানেই ভালোবাসার শহর। কলকাতা মানেই সিটি অফ জয়। সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ এক আধুনিক শহর এই কলকাতা শহর। এটি 12 মাসে 13 পার্বণের শহর, তাই যে কোনো সময় আপনি কলকাতা ভ্রমণ করতে আসতে পারেন। কতই না ঐতিহ্য এই শহর জুড়ে। এক সময়ের ভারতের রাজধানী শহর ও আজকের পশ্চিমবঙ্গের রাজধানী শহর এই কলকাতা। এই কল্লোলিনী তিলোত্তমাতে কখনো বাসে, কখনো পায়ে হেঁটে বা কখনো মেট্রো রেলে চড়ে ঘুরে দেখতে পারবেন শহরের নানা দর্শনীয় স্থান, যেগুলো না দেখলে আপনার কলকাতা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যেতে পারে। আজকে আমি কলকাতার 10টি বিশেষ জায়গা ঘুরে দেখাবো। শুধু তাই না, কম খরচে লোকাল যানবাহন ব্যবহার করে কিভাবে ঘুরবেন, কত খরচ, সমস্ত কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমার মনে হয় না ইউটিউবে এরকম ভিডিও আর আছে, এটাই হয়তো আপনার জন্য এই ইউটিউবে প্রথম ভিডিও। দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাওড়া ব্রিজ। আমি এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে সকাল 10টা, ঠিক আছে। তো এখন আমি এখানে একটু ফ্রেশ হয়ে নেব, তারপর আমার যাত্রা শুরু করব। তো হয়ে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে আমি চলে এসেছি কলকাতা ভ্রমণ করতে, ঠিক আছে। তো অনেক মানুষজন যারা নতুন আসে তারা প্রপার রাস্তা খুঁজে পায় না, কোন দিকে কি যাবে না যাবে। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কলকাতা কিভাবে ভ্রমণ করবেন একদম শর্ট রুটে, কম খরচে এবং বিভিন্ন রকমের যানবাহন ব্যবহার করে কোন রাস্তা দিয়ে গেলে পরে আপনারা সঠিকভাবে সমস্ত জায়গায় ঘুরতে পারেন। তাই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো ওপর থেকে দেখে নিন, এই হচ্ছে হাওড়া স্টেশন। এখান থেকে সোজা আমরা প্রথমে ফেরিঘাট যাব, তারপর হাওড়া ব্রিজটাকে দেখবো একদম নদীর মাঝখান দিয়ে। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আপনারা যদি ভাবেন যে হাওড়া ব্রিজের উপর দিয়ে যাবো তাহলে কিন্তু হাওড়া ব্রিজ দেখতে পাবেন না। সব থেকে বেস্ট, আমি এখন আপার ক্লাস ওয়েটিং রুমে এসেছি। 22 টাকা নিল, তো এখানে চলুন ফ্রেশ হয়ে নিই। আর দেখুন, হাওড়া স্টেশনে এসে পরে রেস্ট নেওয়ার সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এটাও। এখানে আপনারা বসে পরে টাইমও কাটাতে পারেন, রেস্ট নিতে পারেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ব্যবহারও করতে পারেন। তারপরে আপনারা কিন্তু আপনাদের নিজেদের যাত্রা স্টার্ট করতে পারেন। আমি তো এটাই চলুন সবার প্রথম আমরা লঞ্চ ঘাটে যাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে হাওড়া কমপ্লেক্স, যে ক্যাব রোডটা আছে না, ওল্ড বিল্ডিং এর তার সামনে থেকে এলাম। এবার আমরা সোজা লঞ্চে করে পরে হাওড়া ব্রিজ দেখার জন্য আমরা সোজা যাব এখান থেকে। हाँ कैमरा ही। अच्छा, एक बाबूघाट का टिकट दे दीजिए। 6 रुपया ओनली। মাত্র 6 টাকার বিনিময়ে আমরা লঞ্চের টিকিট পেয়ে গেলাম। ফার্স্ট স্টপেজ হচ্ছে ফেয়ারলি, সেকেন্ড হচ্ছে বাবুঘাট। বাবুঘাটে নামতে হবে, তারপর আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে যাবো। তো চলুন যাওয়া যায়। তো ফাইনালি হাওড়া ব্রিজটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর মাত্র 6 টাকার বিনিময়ে কলকাতায় বলে পসিবল এটা। মাত্র 6 টাকার ভাড়া, মাত্র এপার থেকে ওপারে যাওয়ার জন্য। কোথায় এত কম ভাড়া নেই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাওড়া ব্রিজ। সমগ্র বিশ্বে দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু এই হাওড়া ব্রিজ। একে রবীন্দ্র সেতুও বলা হয়, আর সেই জন্যেই এই সেতু এত জনপ্রিয়। হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করা এই সেতুতে প্রত্যেক দিন 1 লক্ষেরও বেশি যানবাহন ও অগণিত পথচারী যাতায়াত করে। দেখতে পাচ্ছেন বাগবাজার সোহবাজারের লঞ্চ অলরেডি ঢুকছে, আর আমাদের লঞ্চটা এদিকে থেকে আসবে। তো প্রত্যেকটা লঞ্চ 20 মিনিট ছাড়া ছাড়া আছে এখানে, ঠিক আছে। তো লঞ্চের কোনো প্রবলেম হবে না। বাগবাজার সোহবাজার গেলে এই পথে আপনারা হাওড়া ব্রিজের তলা হয়ে যেতে পারেন, কিন্তু আমরা এই পথে যাবো না, আমরা এই দিকে যাবো। তো দেখতে পাচ্ছেন ফাইনালি লঞ্চে কেমন ভিড় হয়, কত মানুষজন ওঠানামা করে। এখন বাজে ঘড়িতে সকাল 11টা বেজে 5 মিনিট। দেখতেই পাচ্ছেন আমাদের লঞ্চটা ফাইনালি আসছে। এই লঞ্চে করে আমরা এবার যাব। দেখতে পাচ্ছেন লঞ্চের ফার্স্ট স্টপেজ হচ্ছে এটা হচ্ছে ফেয়ারলি ফেরিঘাট, ঠিক আছে। অ্যাকচুয়ালি যারা বাবুঘাটে নামবেন না তারা কিন্তু এখানে নামবেন না, এটা বাবুঘাট না, অনেকেই ভুল করে। তো এটা ফেয়ারলি প্লেস, এর পরেরটা বাবুঘাট। এই ভুলটা আপনারা কিন্তু করবেন না। দেখে নিন কত মানুষজন ভুল করছে, দেখুন কত মানুষজন ভুল করছে। আপনারা এই গঙ্গাবক্ষের মাঝখান দিয়ে যখন যাবেন তখন কলকাতা শহরকে এত সুন্দর লাগবে, এত মডার্নাইজড লাগবে না, মানে আপনার চোখ জুড়ে যাবে। আর হ্যাঁ, আপনারা পারলে কিন্তু প্রিন্সেপ ঘাটও যেতে পারেন। তবে আমি কলকাতা শহরটার অনেক ঐতিহাসিক প্লেস আছে, সেগুলো ঘুরে ঘুরে যাব। সেই জন্য আমরা আজকে নামবো বাবুঘাটে, তারপর হেঁটে হেঁটে অনেক কিছু দেখে পরে যাব আমরা সোজা ইন্ডিয়ান মিউজিয়াম। এটা হচ্ছে SBI এর বিল্ডিংটা, জাস্ট কত সুন্দর দেখতে লাগছে দেখুন। দেখতে পাচ্ছেন চাঁদপাল টু ফেরিঘাট যে লেখাটা আছে, এটাই কিন্তু বাবুঘাট। এই চাঁদপাল টু ফেরিঘাটটাই কিন্তু বাবুঘাট। অনেকেই গুলিয়ে যাচ্ছে, নামতে চাইছে না, ঠিক আছে। তো মোটামুটি 20 মিনিট আমাদের সময় লাগলো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুঘাট থেকে বেরিয়ে এই বাইরের প্লেসটা। সোজা যদি চলে যান তাহলে আপনারা প্রিন্সেপ ঘাট পেয়ে যাবেন। আমরা প্রিন্সেপ ঘাটটা স্কিপ করব, যাবো না এতটা, কারণ ঘুরতে হবে। আমরা এই পথে বেরিয়ে যাব মেন রোডে। জায়গাটাতে কিন্তু খাবার দোকান আছে, ফলের দোকান আছে। আপনাদের কলকাতায় এলে কোনো জায়গাতে খাবারের অভাব হবে না এবং মিনিমাল প্রাইসে। এখানে অনেকেই পুজো দেয়, ঘাট শ্রাদ্ধ হয় অনেকের। দেখতে পাচ্ছেন সব নেড়ামুন্ডি হচ্ছে এখানে। দেখুন বাবুঘাট থেকে নেমে এই জায়গাটাতে আসবেন, এটা হচ্ছে বাবুঘাটের মেন ঘাট। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন না, এই মোড়টাতে গেলে সোজা যদি চলে যান তাহলে হচ্ছে শহীদ ক্ষুদিরাম বোস রোড, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ড রোড সাউথ আর নর্থের দিকে। এই দিকটাতে সোজা গেলে আপনারা প্রিন্সেপ ঘাট পেয়ে যাবেন। তো চলুন রাস্তা পার করে ওই পারে যাওয়া যায়।
এখন বাজে ঘড়িতে 11টা বেজে 32 মিনিটে। এই যে দেখতে পাচ্ছেন শিয়ালদার গাড়ি যাচ্ছে এখান থেকে বাসে, আমরা এখন হেঁটে হেঁটে যাব। আমরা এখন হেঁটে হেঁটে ইন্ডিয়ান মিউজিয়াম যাব, কারণ ওটাই বেস্ট। তো চলুন। যেতে যেতে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আর এটা হচ্ছে যে মেন স্টেডিয়াম খেলার, সেই স্টেডিয়ামের পাশেই আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। বেশিরভাগই বড় বড় মিটিং টিটিং কলকাতার কিন্তু এখানে হয়। এখানে এখন চলছে ক্রেতা সুরক্ষা মেলা 2024-25। তো নেতাজি ইন্ডোরের পাশে আছে ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনে দেখতে পাচ্ছেন এই সেই টাওয়ার, লাইটের যে টাওয়ার দেখতে পাচ্ছেন না হয়তো, এটা হচ্ছে গেট নাম্বার 10। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশবাণী ভবন। আকাশবাণী ভবনের একদম ফ্রন্ট এটা। দেখুন এই জায়গাটা ভালো করে বুঝিয়ে দিন। আপনারা কলকাতা ঘুরতে এসেছেন, তো কলকাতার যে ঐতিহ্যবাহী জায়গাগুলো এই এরিয়াটার মধ্য দিয়ে, তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তাহলে অনেক কিছু কভার করতে পারবেন। দেখুন আমি সোজা এই পথে এলাম, প্রথমে পেলাম আমরা স্টেডিয়াম পেয়ে গেলাম। স্টেডিয়ামের কর্নারে আছে আকাশবাণী ভবন, ঠিক আছে। আর এখানে যে একটা চৌমাথার মোড় দেখতে পাচ্ছেন, এখানে হেমন্ত কুমার বসুর স্ট্যাচু আছে। এটা পেরিয়েই এই পার্টটাতে আসবো, এখানে আরেকটা স্ট্যাচু আছে, নেতাজি স্ট্যাচু আছে। এই পার্টটাতে আমরা যাব, তারপর ডান দিকে যাব। তো চলুন পেডেস্ট্রিয়াল দিয়ে পরে ওই পারে আগে যাওয়া যাক, বা জেব্রা ক্রসিং দিয়ে পরে পার করতে হবে। এটা হচ্ছে কলকাতার পুরনো জায়গা, একটা রাজধানী শহর, ঠিক আছে। তো এই ফুটপাথটাও দেখুন কত বড়, কত চওড়া। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইডেন গার্ডেনের টাওয়ার। এটা হচ্ছে দেশবন্ধুজির স্ট্যাচু। ওই পার থেকে আমরা এলাম, ওই পারে যদি যেতাম তাহলে রাজভবন পেয়ে যেতাম। আমরা এই পথেও বাঁকবো না, এই পথে এই রোডটাতে কন্টিনিউ যাবো, তারপরে সেকেন্ড আইল্যান্ডে যাব। সামনেই দেখতে পাচ্ছেন আর একটা যে আইল্যান্ড আছে, ওখান থেকে ডান দিকে যাবো। এখানে দেখুন ডিরেকশন বোর্ড দেওয়া আছে, গভর্নমেন্ট প্লেস ইস্ট এই দিকে গেলে, রানী রাসমণি অ্যাভিনিউ সোজা গেলে, মেয়র রোড এই দিকটাতে গেলে, আর রেড রোড একদম ডান দিকে চলে গেলে পরে সোজা পাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এই পথে এলাম, এবার এই দিকটাতে যাব। তার আগে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে স্ট্যাচুটা, আইল্যান্ডটা, এখানে কিন্তু নেতাজির যে দিল্লি চলো পোজ, সেই নেতাজির স্ট্যাচু আছে। এখান থেকে এই সাইডটাতে যাব, দেখে নিন ভালো করে। তো আপনারা দেখেছেন এই জায়গাটাতে খুব সুন্দর একটা সিনারি করা থাকে। জায়গাটা থেকে যদি আমরা লেফট দিকে যাই তাহলে তো মেয়র রোড যাবো। এদিকে সোজা গেলে রেড রোড পেয়ে যেতেন, খিদিরপুর পেয়ে যাবেন, নবান্ন পেয়ে যেতেন, আর বিদ্যাসাগর সেতু পেয়ে যাবেন। এদিকে আমরা যাবো না, আমরা লেফট সাইডে যাবো। এখানের কিন্তু শহীদ মিনার যেটা, সেটাও কিন্তু খুব পপুলার। তো চলুন এই পথে যাচ্ছি, যখন শহীদ মিনারটা দেখেই যাই, তো সোজা না গিয়ে পরে আমরা এই পথে বেঁকে যাই। এই পথে গেলে পরে শহীদ মিনারটা পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ধর্নাতে মানুষজন বসে আছে, এখনও পর্যন্ত চাকরি হয়নি। কি লজ্জার ব্যাপার বলুন তো। এত দুর্নীতি দেখো, মুখ্যমন্ত্রী চুপ কেন? মানে যেটাকে বাংলা জাগে আগে ইন্ডিয়াকে পথ দেখাতো, সেই বাংলার বুকে এরকম শিক্ষার মানে শিক্ষক যারা, তাদেরকে ধর্না মঞ্চে বসে থাকতে হয়। এর থেকে কি লজ্জার বড় হতে পারে? শিক্ষা ব্যবস্থা যেটা হচ্ছে একদম ভিত। তো দেখুন দেখতে দেখতে আমরা চলে এসেছি, এই হচ্ছে শহীদ মিনার, পুরনো সেই শহীদ মিনার নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন দেখে নেবেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে শহীদ মিনার। কত পায়রা দেখুন এখানটাতে আগে উঠতে দিত, এখন আর উঠতে দেয় না। এখানে নতুন মেলা বসেছে, দেখুন দেখতে পাচ্ছেন চারদিকে কত মেলা বসেছে। তবে সব থেকে মানুষজন এখানে এসেই ঠকে। আমি আগের ভিডিওতে ডিটেলসে বলেছি কীভাবে মানুষজনদেরকে ঠকানো হয় না হয়। এই জায়গাতে এসে আপনারা কিন্তু ফাঁদে পড়বেন না প্লিজ। দেখুন শহীদ মিনার থেকে সোজা আমরা এই বাস স্ট্যান্ডে বেরিয়ে গেলাম, ঠিক আছে, বাবুঘাট বাস স্ট্যান্ড। এ নিয়ে ডিটেলসে ভিডিও আছে, এখান থেকে কোন জায়গায় বাস ছাড়ে না ছাড়ে। তো বেরিয়ে ডান দিকে যেতে হবে, তারপর মেন রোড পাবো আমরা। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে গেলাম। এখানে অনেক হোটেল আছে, আপনারা খেতে পারেন। এটা হচ্ছে মেন রোড, এই দিকটাতে মায়ের রোড, এদিকে যাবো না, আমরা সোজা এই দিকে যাবো, তারপর মেন রোডে বেরিয়ে আবার ডান দিকে যাবো। দেখতে পাচ্ছেন আমরা এসে সোজা পিয়ারলেস হোটেলের সামনে এলাম। এবার আমরা এখান থেকে ডান দিকে যাব, ঠিক আছে। এখনও তিলোত্তমার বিচার চেয়ে পরে এখনও পর্যন্ত কিন্তু ওখানে ধর্না হচ্ছে, বা মানুষজন এখনও আন্দোলন করছে। এখনও পর্যন্ত এত কলকাতার বুকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার কোনো বিচার এখন পর্যন্ত হলো না। জাস্ট ভাবুন তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষজনের কী হালত হবে। তো দেখতে পাচ্ছেন এশিয়ার সর্ববৃহৎ যে মার্কেট, সেই মার্কেটে চলে এসেছি। সামনে আছে নিউ মার্কেট, এই হচ্ছে এখানের প্রধান মার্কেট, ঠিক আছে। আপনারা যদি শপিং টপিং কিছু করতে চান, এর থেকে বেটার জায়গায় কিছু হতে পারে না। এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, যদি দেখেছেন আপনারা দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে। এসপ্ল্যানেড মার্কেট বা ধর্মতলার মার্কেটে কলকাতার সব থেকে সস্তায় আপনারা জামা কাপড় কিনতে পারবেন। শুধু সস্তা না, এত রকম ভ্যারাইটি আর কোথাও আপনারা দেখতে পাবেন না। তাই আপনারা যদি কলকাতাতে এসে কেনাকাটা করবো বলেন, অবশ্যই এই প্লেসটা থেকে কিছু না কিছু কিনবেনই কিনবেন। পাচ্ছেন এই হচ্ছে ফ্লাই ব্রিজ। এখানে দেখতে পাচ্ছেন উই লাভ ওয়ার্ড 63। এখানে প্রচুর খাবার দোকান আছে, আপনারা কিন্তু খেতে পারেন। এই রাস্তাতে সোজা যাবো আমরা। এখন বাজে ঘুরতে 11টা বেজে 57 মিনিট। আর দেখতে পাচ্ছেন আমরা এখন ইন্ডিয়ান মিউজিয়ামের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। এখানে টিকিট মূল্য বড়দের 75, বাচ্চাদের 20। আর আজ রবিবার, তাই মারাত্মক লেভেলের ভিড়টা একটু দেখে নিন। এই হচ্ছে ওভারঅল
বিল্ডিংয়ের ভিউ। আর এখানে ভেতরে কী কী আছেন, কীভাবে দেখবেন না দেখবেন সমস্ত কিছু ডিটেলস ভিডিও আছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন। এটা ঘুরতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগবে, সেই মতো আপনারা টাইম নিয়ে আসবেন কিন্তু। তো আমরা এখন সোজা মেট্রো ধরবো, তো সোজা যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পার্ক স্ট্রিট মেট্রোর গেট নাম্বার 1-এ পৌঁছে গেলাম। আপনাদের কিন্তু মেট্রো রাইড হয়ে যাবে। আমরা এরপর সোজা ময়দানে নামবো, ঠিক আছে? ময়দানে নেমে পরে ওই সাইডে পুরোটা ঘুরবো। একটা ময়দান দিন, কত? 5 টাকা। তো দেখতে পাচ্ছেন আমাদের মেট্রোও চলে এসছে, ঠিক আছে? আমরা এখন ময়দান যাবো, পরের স্টপেজটাতেই নামবো। এই যে দেখতে পাচ্ছেন মেট্রো ঢুকছে। দেখতে পাচ্ছেন ময়দানে নেমে গেলাম আমরা। দেখতে পাচ্ছেন ময়দান মেট্রো থেকে 1 নম্বর গেট দিয়ে বেরোল ভিক্টোরিয়া মেমোরিয়াল সহজে পৌঁছে যাবেন, ঠিক আছে? তো চলুন 1 নম্বর গেট দিয়ে বেরোনো যায়। এই পথে এসেই ডান দিকে যে প্রথম গেটটা সেটা হচ্ছে গেট 1। ময়দানের গেট 1 দিয়ে বেরিয়ে পরে আপনাদেরকে সোজা হাঁটতে হবে ভিক্টোরিয়া যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সোজা হাঁটছি, আর সাইডে আছে টাটার যে বিল্ডিং, বড় বিল্ডিং, সেই এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন ভিক্টোরিয়ার গেট পর্যন্ত পৌঁছাতে কতক্ষণ লাগে না লাগে জানাচ্ছি, তারপর কটা বাজে। 120 টাকা কিলো পেয়ারা। এটা কত হবে দেখো তো, জাস্ট লাইনটা দেখুন আপনারা। ভিক্টোরিয়াতে প্রবেশ করার জন্য টিকিট মূল্য 30 টাকা। আর আপনারা যদি বাগান প্লাস গ্যালারি দেখবো বলেন তাহলে 50 টাকা পার হেড। সোমবার খোলা তো, মানে এখন 2-3 সপ্তাহ থাকবে নাকি? তা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। 11টা বেজে 20 মিনিটে আমি ভিক্টোরিয়ার সামনে চলে এলাম। এখন কিন্তু সোমবার খোলা থাকছে, এখন মোটামুটি 1-2 মাস খোলা থাকবে। ইন জেনারেল সোমবার বন্ধ থাকে। আর এই দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট, এই পথে এন্ট্রি হচ্ছে। তো এই নিয়ে ডিটেলসে ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান অবশ্যই সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কী কী ফ্যাসিলিটিস আছে, কোন দিকে ঘুরলে সমস্ত কিছু দেখতে পাবেন না পাবেন, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই দেখে নেবেন সেখান থেকে। আর এর অপোজিটে আছে গড়ের মাঠ, তো চলুন সেদিকটাও দেখাবো। আপনারা ঘোড়ার গাড়িতেও চাপতে পারেন, এখানে প্রচুর খাবার দোকান আছে। ভিক্টোরিয়া মেট্রোর যে গেট, সেই গেট এখানে কিন্তু হবে একদম ভিক্টোরিয়া মেট্রোর কাজ চলছে, ঠিক তা ভিক্টোরিয়া গেটের অপোজিটেই হবে। দেখতে পাচ্ছেন আমি যখন রিটার্ন করছি, রিটার্ন করতে করতে লেফট সাইডে আপনারা দেখতে পাবেন গড়ের মাঠ, যেটাকে ভিক্টোরিয়ার গড়ের মাঠ বলে। প্রেম করার জন্য বিখ্যাত, আড্ডা মারার জন্য বিখ্যাত, খেলার জন্য বিখ্যাত, ফটোশ্যুটের জন্য বিখ্যাত, ফ্যাশন শোয়ের জন্য বিখ্যাত, নানা রকমের কারুকার্যের সাথে যুক্ত। এবং দেখুন এই হচ্ছে ওভারঅল মাঠ, ঠিক আছে? কেউ পিকনিক করছে, কেউ খেলছে, কেউ আড্ডা মারছে, কেউ প্রেম করতে এসছে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কাজের জন্য এখানে এসছে। দেখতে পাচ্ছেন বেশিরভাগই ক্রিকেট খেলাতে সবাই ব্যস্ত। তো এই জায়গাটাতে এসে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবার যাওয়া যাক বাকি আদার প্লেসগুলো এখানের কাছাকাছি। তো বন্ধুরা দেখুন, কলকাতাটা 1-2 দিনে ঘোরা যাবে না, অনেক বড়। মিনিমাম ঠিকঠাকভাবে ঘুরতে 3 দিন লাগে, কিন্তু আপনারা যদি সঠিকভাবে ঘুরতে চান 2 দিনেও পসিবল হবে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে ধ্যান রাখতে হবে, কোনো জায়গাতে গিয়ে পরে সেখানের প্রেমে বা সেখানে মোহিত হয়ে সেখানে সারা দিনটা কাটিয়ে দেন, তাহলে কিন্তু পসিবল না। এই যেমন ধরুন ভিক্টোরিয়া আপনার হয়তো এত ভালো হলো, আপনি বেরোচ্ছে এই না, বেরোতে হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা লাগিয়ে দেন, ঠিক? তাহলে কিন্তু পসিবল না। আপনাদের সময় জ্ঞানটা অবশ্যই কিন্তু রাখতে হবে, তাছাড়া 3 দিনেও পুরো কলকাতা ঘুরতে পারবেন না। দেখুন এই পথে গেলে কিন্তু হিজড়াদের পাল্লাতে পড়তে হবে। আপনারা যেভাবে ম্যানেজ করতে পারবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো দেখুন আমরা এই পথটাতে গেলাম, এই মোড়টা হয়ে এই পথটাতে গেলাম ভিক্টোরিয়া, ওই পারে যাব। এবার আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামে যাব। এই সময় দাঁড়িয়েছে, সোজা চলে যাই দৌড়ে। এখানেরও কিন্তু লাইনটা দেখুন, প্রচুর লাইন পড়ছে। দেখুন এখানে শোয়ের টাইমটা দেখে নিন, হিন্দি 12 বাজে, ইংলিশ 1টা বেজে, হিন্দি আবার 2টো বেজে, বাংলা আছে 3টে বেজে, আবার হিন্দি 4টে বেজে, বেঙ্গলি আছে 5টা বেজে এবং ইংলিশ 6টা বেজে আছে। আর টিকিট পার পারসন মানে 3 বছরের উপর হলে 140 টাকা করে টিকিট। এই হচ্ছে বিড়লা তারা মন্দির। তো চলুন এখান থেকে এটা দেখে পরে এই পথে দেখলাম, এই পথে আবার সোজা হাঁটবো, তারপরে সেন্ট পল ক্যাথেড্রাল চার্চে প্রবেশ করবো। দেখতে পাচ্ছেন চার্চে প্রবেশ করার জন্য এখানে টিকিট কেটে কিন্তু এন্ট্রি করতে হবে। 10 টাকা না? দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। আপনারা যদি কলকাতা ঘুরতে আসেন এই জায়গাটা অবশ্যই বাকেট লিস্টে রাখবেন। আপনারা বিড়লা প্ল্যানেটোরিয়াম নাও প্রবেশ করতে পারেন, কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর একটা দেখতে। চার্চের ভেতরেও আপনারা কিন্তু প্রবেশ করতে পারেন। এখানে এলে আপনারা কিন্তু অবশ্যই চার্চের পিছন দিকটাতে যাবেন, সেদিক থেকে দেখতে আরও সুন্দর লাগে। তো চলুন ভেতরে আমরা এখন প্রবেশ করে গেছি। এখানে বসে আপনারা কিন্তু প্রে করতে পারেন, ঠিক আছে? খুব সুন্দর শান্তশিষ্ট নিরিবিলি একটা জায়গা। এত সুন্দর নিস্তব্ধ এই জায়গাটা, আপনারা যখন আসবেন না সত্যি বলছি আপনাদের মনটা পুরো শান্ত হয়ে যাবে। আর কত সুন্দর আর্কিটেকচারটা দেখুন, জাস্ট খুবই সুন্দর একটা জায়গা, খুবই শান্তশিষ্ট জায়গা। এখানে এসে আপনারা কিন্তু প্রেয়ার করতে পারেন কিছুক্ষণ এবং টাইম স্পেন্ড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্চের পিছন দিকটা। এই জায়গাটাতে অবশ্যই আসবেন, এই দিকটাতে কত সুন্দর দেখতে লাগছে দেখুন জাস্ট।
ওই দিকটাতে গেলেই কাপেলদের জায়গা, ওই সাইডটাতে একদম নিস্তব্ধে নিরিবিলিতে প্রেম করতে পারেন। তো দেখুন ভিক্টোরিয়া হয়ে গেল, তারপর সেন্ট পল ক্যাথেড্রাল চার্চও হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 12:53। এখন আমরা সোজা যাব আলিপুর জু বা আলিপুর চিড়িয়াখানা যাব, যেটা অনেক বড় এশিয়ার একটা বৃহত্তম চিড়িয়াখানা বা জু বলতে পারেন। তো সেখানে যাব, তো সেখানটা ঘুরবো। সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে সোজা যে রাস্তাটাতে এলাম এই রাস্তাটাতে সোজা যেতে হবে, তারপরে পিজি হসপিটালের সামনে থেকে গেট বাস পাওয়া যাবে। তো চলুন সেখান থেকে বাসে চাপবে। যেতে যেতে নন্দনের এই সাইডটাতে কিন্তু অনেক খাবারের দোকান আছে। সন্ধ্যেবেলায় তো এখানে দাঁড়ানোর পা ফেলার জায়গা থাকে না, এখানে আপনারা কিন্তু ছোটোখাটো স্ন্যাক্স পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন্দন, ঠিক আছে। তো রবীন্দ্র সদন, নন্দনের রবীন্দ্র সদন। আমরা এখন নন্দনের সামনে হয়ে যাচ্ছি। নন্দনটা হচ্ছে কলকাতার পপুলার একটা কলা কেন্দ্র বলতে পারি। এই জায়গাটা অনেক পপুলার জায়গা। এটা হচ্ছে নন্দন, ওইটা হচ্ছে পিজি হসপিটাল। এই যে এই ব্রিজটা পার করে ওই পারে যাব আমরা, তারপর বাসে করে এই সাইড দিকে যাব। আর এই লেফট সাইডে গেলে পরে আপনারা এক সাইডের মোড় পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন কামারহাটি 230 বাসটা গেল বা আরেকটা দাঁড়িয়ে আছে, এগুলো সব আলিপুর জু যাবে। তো এই জায়গাটা থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে পিজি হসপিটাল, এই দিকটা এক সাইড থেকে আসছে। চলুন তো বাসে চাপা যায়। ফাইনালি আমরা বাসে চেপে গেলাম, আর বাসে যেতে যেতে কিন্তু টিকিটও কেটে নিলাম। এখান থেকে আলিপুর জুয়ের টিকিট মাত্র 10 টাকা। আর এখন দেখতে পাচ্ছেন আমরা ধনধান্য যে একটা অডিটোরিয়াম, সেই অডিটোরিয়াম পেরোচ্ছি। এটাও কিন্তু খুব পপুলার। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মেলা হচ্ছে। 1:15 আমরা পৌঁছে গেলাম বাসে করে চিড়িয়াখানার সামনে। এই রোডটা অনেকটা ভিড় থাকে, ঠিক আছে, তাই এখান থেকে একটু আগেই নামিয়ে দিল। ভিড় আছে তাই গেল না, আমরা হেঁটে হেঁটে ওর থেকে আগে পৌঁছাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, ঠিক আছে। ন্যাশনাল লাইব্রেরি থেকে ডান দিকে এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজ করে ওই পারে যেতে হবে। তো চলুন এখন আমরা যাবো এই ওভারহেড ব্রিজ করে পরে সোজা ওই পারে যাব, ওই অপোজিট ফুটে যাব। তো ওভারহেড ব্রিজে দেখুন এই এক্সকেলেটারগুলো মানে চলন্ত সিঁড়ি কিন্তু চলছে না, তাতে মানুষজনের বেশি অসুবিধা হচ্ছে। চিড়িয়াখানাতে ভিড়টা দেখুন, জাস্ট কাতারে কাতারে মানুষজন। এটা হচ্ছে চিড়িয়াখানার ভেতরের ভিড়টা দেখুন, আর কত মানুষজন ঢুকছে আর বেরোচ্ছে। আর পুরো রোডটা দেখুন, বুঝতে পারছেন। তো টাইম নিয়ে এখানে অবশ্যই আসবেন। আমার তো ওখান থেকে আসতে 15 মিনিট লাগলো সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ থেকে। তো দেখুন এই যে ভিড় দেখে আপনারা বুঝতে পারছেন মোটামুটি ঢুকতে আধা ঘন্টা, বেরোতে আধা ঘন্টা, আর ঘুরতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। এখানে অনেকটা টাইম মানে আপনাদের পার হয়ে যাবে। সেই জন্য অবশ্যই আপনারা কিন্তু এই জায়গাটা যদি কভার করবো ভাবেন, তাহলে হাতে টাইম নিয়ে আসবেন। কিন্তু এত ভিড় লাইনের, আপনারা অ্যাটলিস্ট অনলাইনে টিকিটটা কেটে নেবেন, নালে আপনারা ঢুকতে বেরোতে মানে সারা দিনটা লেগে যাবে এখানে। ভিড়টা জাস্ট দেখুন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে জুলজিক্যাল গার্ডেন আলিপুর লেখা আছে। এটা হচ্ছে মেন টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। টিকিট ঘরের যে প্রাইসটা আপনারা একটু দেখে নিন। বড়দের হচ্ছে যে আপনার 50 টাকা, ছোটদের হচ্ছে যে 20 টাকা, ঠিক আছে। আর এটার টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিট বন্ধ হয়ে যায়, দেওয়া বন্ধ হয়ে যায় 4:30 অবধি। তো গাইস দেখুন আলিপুর জু নিয়ে ডিটেলসে ভিডিও আছে, কোন দিকে ঢুকলে ঠিকঠাকভাবে ঘুরতে পারবেন, পুরো সমস্ত কিছু বাঘ, ভালুক, সিংহ সমস্ত কিছু প্রপারলি দেখতে পাবেন। সেই ডিটেলস, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই চেক আউট করে নেবেন। এলে ভিডিওটা দেখে অবশ্যই প্রসেস করুন, নাহলে আপনাদের পুরো টাইমটা ওয়েস্ট হয়ে যেতে পারে। তো দেখুন এখান থেকে সোজা 230 বাসে করে আবার আমরা রবীন্দ্র সদন মেট্রোতে যাব, সেখান থেকে মেট্রো ধরবো। নাহলে আপনারা আলিপুর জেল মিউজিয়াম যেটা আছে সেখানেও যেতে পারেন। দেখুন আলিপুর জেল মিউজিয়ামটা এখান থেকে সোজা যাবেন, তারপর ন্যাশনাল লাইব্রেরি থেকে সোজা গিয়ে পরে ডান দিকে বেঁকে যেতে হবে। তবে আপনারা যদি আলিপুর জেল মিউজিয়ামেও যান, তাহলে এই দুটো জায়গাতেই কিন্তু আপনাদের একটা দিন লেগে যেতে পারে। দেখুন আমি তো বাসে করে ভেবেছিলাম যে রবীন্দ্র সরোবরের মেট্রোতে যাব, কিন্তু সেটা হলো না। আমরা আবার দেখতে পাচ্ছেন ময়দানের মেট্রোতেই যাচ্ছি। ময়দানের মেট্রো করে এখন আমরা সোজা যাব দক্ষিণেশ্বর। একটা 20 টাকা না? এটা হচ্ছে ময়দান, বাম দিকে গেলে দক্ষিণেশ্বর, ডান দিকে গেলে রবীন্দ্র সদন। দেখতে পাচ্ছেন দুপুর 2:56 আমাদের মেট্রো কিন্তু অলরেডি আসছে। আর কলকাতার মেট্রোতে কিন্তু এরকমই কিন্তু মারাত্মক লেভেলের ভিড় হয়, তাই আপনারা কিন্তু সাবধানে উঠবেন এবং নামবেন। আমরা এখন সোজা যাব দক্ষিণেশ্বর। তবে আপনারা যদি শোভাবাজার রাজবাড়ি যাবো বলেন, তাহলে শোভাবাজার মেট্রোতে নেমে পড়েও যেতে পারেন। এই মেট্রোটা হচ্ছে দক্ষিণেশ্বর যাবে, তাই দমদমে কিন্তু মেট্রোটা অনেকটা খালি হয়ে গেছে, তাই আমরা একটু রিল্যাক্সে দাঁড়াতে পেরেছি। তাছাড়া কিন্তু পা ফেলার জায়গা ছিল না, এতটাই ভিড় ছিল। তো ফাইনালি আমরা মোটামুটি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। 36 মিনিটের ব্যবধানে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর একদম ময়দান থেকে। তো চলুন এবার বেরোনো যাক নিচে। এই দক্ষিণেশ্বর মেট্রোতে জাস্ট দেখুন একদম নিচে কত সুন্দর একটা স্ট্যাচু করা রয়েছে। এটা একদম বেরোনোর জায়গাটা, গেটটা দেখুন। 1 নম্বর গেট থেকে বেরিয়ে পরে বাম দিকে যেতে হবে, স্কাই ওয়ালকে উঠতে হবে। তো দেখতে পাচ্ছেন এদিকে সোজা আসবে, এটা হচ্ছে স্কাই ওয়ালকের। তো দেখুন এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, আর এই পথে যে পরে সোজা ওখানে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক এবং ওঠা যাক। আপনারা নিচের রাস্তা হয়েও যেতে পারেন, ওটাতে টাইম লাগবে, তার থেকে স্কাই ওয়াল দিয়ে যাওয়াটাই বেটার। এই দেখুন এটা
এখান থেকে ডান দিকে উঠতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছে। এই স্কাই ওয়াকটাতে খুব সুন্দর ছবি ওঠে, তাই প্রচুর মানুষের ভিড়। এটা যদি সন্ধ্যেবেলা হতো আরও দেখতে পাচ্ছেন, আরও বেটার। দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপটা। আর দেখতে পাচ্ছেন যেতে যেতে না এখানে অসংখ্য স্কাইওয়ার্কের দোকান আছে, ঠিক আছে। এখানে আপনারা কিন্তু ডালা টালা নিতে পারেন। আর দক্ষিণেশ্বর মন্দির নিয়ে ডিটেলসে ভিডিও আছে, কী করবেন না করবেন, এখানে আশেপাশে কোথায় ঘুরবেন না ঘুরবেন, কীভাবে পুজো দেবেন, সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। যদি না দেখেছেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর লাগছে। এই জায়গাটাতে সবাই ফটো তুলে কিন্তু। হ্যাঁ, প্রবেশদ্বার। আজকে সানডে, সেই জন্য ভিড়টা দেখুন। এখনও কত কত মানুষজনের ভিড়, এখনও পুজো হচ্ছে, সবাই লাইন দিয়ে যাচ্ছে দেখুন। এটা কলকাতার অনেক বড় একটা পপুলার জায়গা, তাই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষজনের ভিড় হয় এখানে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন মন্দিরটা। এই সেই রামকৃষ্ণ পরমহংসদেবের এই যে ছবি, সেই বিখ্যাত বহু প্রাচীন এটা। দাদা টাইমিংটা একটু বলবেন, এখন কেমন কি আছে টাইমিং? এখন হচ্ছে 6টা থেকে 1টা অবধি, সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আর 3টে থেকে 7:30 অবধি। 3টে থেকে 7:30 অবধি, 7:30 অবধি সন্ধে 7:30 অবধি খোলা। ও, পুজো দেওয়ার দুবেলা এই পৌষ মাসের জন্য দুবেলা আধা ঘন্টার মতন মন্দিরটা বন্ধ হচ্ছে, মাত্র আধা ঘন্টার জন্য। হ্যাঁ। আর ধরুন বিকেল কটা পর্যন্ত এলে পরে মানুষজন পুজো দিতে ঢুকতে পারবে? বিকালে আপনি আসুন না, 4টে 4:30টার দিকে আসুন, 5টার দিকে আসুন, 5টা পর্যন্ত পারবে, তাই তো? 5টার দিকে আসুন, আরামসে পুজো দিতে পারবেন। আচ্ছা, লাইন দিয়ে আরামসে লাইনটা কখন বন্ধ করে দেওয়া হয়? লাইন বন্ধ হয় না তো। তখন ভেতরে খুব ভিড় হলো, ভেতরে খুব ভিড়, তখন লাইনটা স্টপ করে দেওয়া হলো। আবার ওই লোকটা পুজো দিয়ে বেরিয়ে চলে আসলো, তারপরে আবার এই লাইন কি করলো, ভেতরে ঢুকলো। ও আচ্ছা আচ্ছা। না, আপনি বললেন 7:30 অবধি। 7:30 পরে পুরোপুরি মন্দির পুরো বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা তো জেনে নিলেন কতক্ষণ কি খোলা থাকে না থাকে। দক্ষিণেশ্বর এলে অবশ্যই বেলুড় আসবেন, ঠিক আছে। তো বেলুড় কোন পথে যাবেন, তো চলুন রাস্তাটা আগে দেখিয়ে দিই। এই যে দেখুন, আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি, ঠিক আছে। বেরিয়ে গেলাম। আবার স্কাই ওয়ালকে আপনারা চেপে যেতে পারেন, অথবা মা ভবতারিণী ফেরিঘাটে করে পরে এই পথে সোজা বেলুড় যেতে পারেন। তো দেখুন, দক্ষিণেশ্বর থেকে যদি আপনারা বেলুড় যান তাহলে কিন্তু জলপথে মাত্র 11 টাকা টিকিট মূল্য। অবশ্যই এটা যাবেন, তবে বেলুড় যাওয়ার আগে কিন্তু তার আগে নির্দিষ্ট টাইমটা জেনে নেবেন। বেলুড়ের টাইম হচ্ছে আপনি সকাল 6:30 থেকে রাত্রি 11:30 অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়, তারপর বিকেল 4টে থেকে 8:30 অবধি কিন্তু খোলা থাকে। তবে প্রসাদ দেওয়ার টাইম মানে কুপন দেয় 10টা থেকে 11:30 পর্যন্ত সকালে। সেই প্রসাদটা কিন্তু অবশ্যই খাবেন। বেলুড়ের খুব পপুলার এটা। বেলুড় থেকে ঘুরে আসার পর আবার সেম এই স্কাই ওয়াকের উঠে পরে মেন রোডের দিকে যাব। আপনাদেরকে তো দেখালাম লাইনটা কতটা পুজো দেওয়ার। তো এখন যদি পুজো দিতে যান এই টাইমে এসে, তাহলে আপনাদের হয়তো 4-5 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে। তো তার থেকে সব থেকে বলে একদম আর্লি মর্নিংয়ে আসবেন, এখানে পুজো দেবেন, তারপর সোজা আপনি বেলুড়ের দিকে চলে যাবেন, ওখানে প্রসাদ খাবেন, তারপর আরও বাকি জার্নি। এবার আমরা সোজা যাবো আপনার ইকো পার্কে এখান থেকে, ঠিক আছে, বাসে করে। কলকাতা ভ্রমণের এটা দ্বিতীয় দিনে রাখবেন। দ্বিতীয় দিনে একদম সকালে মেট্রো করে পরে একদম দক্ষিণেশ্বর হয়ে পরে বেলুড়, তারপরে সোজা ইকো পার্ক। দেখুন, এই পথে বেরোবেন 12 নম্বর গেট দিয়ে, তারপরে সোজা এই দিকে চলে আসবেন, এখান থেকে বাস পাবেন। আলমপুর সাপুরজির যে বাসগুলো সেগুলো চেপে যান, সোজা আপনারা ইকো পার্কে পৌঁছে যাবেন। তাছাড়া যে কোনো বাসে চেপে আপনারা এয়ারপোর্টে চলে যাবেন। প্রথমে এয়ারপোর্ট থেকে আবার যে কোনো একটা বাস বা অটো করে পরে আপনারা ইকো পার্ক পৌঁছে যেতে পারেন নিজ দিলে। এই যে ইকো পার্কের স্পেশাল S23A বাসটা দিয়েছে, এটা যদি পেয়ে যান তাহলে তো খুবই ভালো। আমার লাকটা ভালো, তাই হয়তো আমি মানে এলাম আর বাসে গেলাম। প্রত্যেকটা টাইম এরকমই হলো, আপনাদের ক্ষেত্রে মেবি হবে, কারণ অনেক বাস চলে। তো এখান থেকে দেখা যাক আপনার ইকো পার্ক যেতে কতক্ষণ লাগে না লাগে। মানে মোটামুটি প্রায় 1 ঘন্টার উপরই লাগবে, 1-1.5 ঘন্টা তো লাগবেই মনে হচ্ছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আর প্রত্যেকটা যে মেন জায়গাগুলো সেইগুলোর আলাদা আলাদা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা জায়গা ওয়াইজ আমি দিয়ে রাখছি, সেখান থেকে ডিটেলসে দেখে নেবেন। তাছাড়া একটা ভিডিওতে এত কিছু কভার করা সম্ভব। এখন বাজে ঘড়িতে 4:32, ঠিক আছে। এটা স্টেট বাস একটু বেশি কম দাঁড়ায় আর বেশ তাড়াতাড়ি টানে। তো কতক্ষণ লাগে ইকো পার্ক যেতে দেখা যাক। এছাড়াও আপনাদের কিন্তু রুটটা বলে দিলাম কীভাবে যাবেন। আপনাদের হয়তো লোকাল বাসে গেলে হয়তো আরও 10-15 মিনিট বেশি লাগলেও লাগতে পারে। আপনারা এই ভিডিওতে প্রপার রুটটা জেনে নিন, তাহলে আপনারা কারোর দরকার নেই, একাই পুরো কলকাতা ভ্রমণ করতে পারবেন। তাছাড়াও আমি তো আছি, আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আমার সাধ্যমতো হেল্প করবো। দাদা, তোমাদের এই বাসটা কতদিন চলবে? এই ইকো পার্ক যায়? ও না, এটা এমনিতে ইকো পার্ক হয়ে কি যায়? S23 আছে, AC23 আছে। S23 AC23 ইকো পার্ক পর্যন্ত ভাড়া কত? আপনারাও এলে এটাই ট্রাই করবেন, কারণ সরকারি বাস 12 টাকাতে মাত্র চলে যাবেন। মানে
কত আর খরচ হবে কলকাতাতে? আপনারা কিন্তু যদি ঘোরেন তাহলে একই দিনে কিন্তু এই দক্ষিণেশ্বর, বেলুড় আর ইকো পার্ক একই দিনে প্রত্যেকটা কভার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা টাইম বাঁচবে। এখন বাজে ঘড়িতে 5:30, মানে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি ইকো পার্ক গেট নাম্বার 4। এই পারে নামিয়েছে, ওই পারে ডিঙে পেরোনো যাবে না, তার জন্য সাবওয়ে ইউজ করতে হবে। আপনারা যারা আসবেন অবশ্যই সাবওয়ে ব্যবহার করে পরে ওই ইকো পার্কের দিকে যেতে হবে আপনাদেরকে। এটা বেশ খুব ভালো জিনিস করেছে। তো দেখতে পাচ্ছেন ইকো পার্কের এখন নতুন টাইমিং হয়েছে, তো টাইমিংটা আমরা জেনে নিই কখন কি এলে না এলে আপনাদেরকে ঘুরে যেতে হবে না। দেখতে পাচ্ছেন নিউ টাইমিং টুইসডে টু সানডে। এখানে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা এবং বিভিন্ন জায়গাতে ঢোকার জন্য আলাদা আলাদা কিন্তু ভেতরে টিকিটের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন এই পোর্শনটা এখন নতুন করা হয়েছে, এখনও মানুষজন এন্ট্রি করবে। এখন শীতকালের দিনে 5:30 বাজছে, মানে সন্ধে হয়ে গেছে, 7টা পর্যন্ত এন্ট্রি, বুঝতে পারছেন? সরি, খোলা থাকবে 7টা পর্যন্ত। আর এখনও কিন্তু সোমবার বন্ধ, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সোমবার কিন্তু বন্ধ, এলে দেখতে পাবেন না, তাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আর এই নিয়ে ডিটেলসে ভিডিও আছে, কখন আসবেন, কোন পথে ঢুকবেন, কোথায় কি টিকিট না টিকিট, সেই সমস্ত কিছু ডিটেলসে ভিডিওটা দেখুন, তারপরে এখানে এন্ট্রি করুন। নাহলে এখানে আপনাদের একটা সারা দিন লেগে যেতে পারে, তাও ঘুরে কমপ্লিট করতে পারবেন না। দেখুন 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে পরে এই দিকে যদি যান তাহলে সিটি সেন্টার 2 এর দিকে যাবেন, ওই দিকে যদি যান তাহলে কিন্তু আবার মানে আপনারা, আমি বলবো এই গেটে বেরোবেন না, বেরোবেন 2 নম্বর গেট দিয়ে, তারপর ওই পাশ থেকে সমস্ত কিছু অটো টটো সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনাদের ইকো পার্ক ঘোরা হয়ে গেলে আপনারা কিন্তু সোজা সায়েন্স সিটিও যেতে পারেন। এছাড়াও কিন্তু কলকাতার আইকনিক প্লেস, সেটা হচ্ছে বিশ্ব বাংলা গেট, যেটা ঝুলন্ত রেস্টুরেন্ট। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই ঝুলন্ত রেস্টুরেন্ট, এই জায়গাটাতে অবশ্যই ভিজিট করতে পারেন। এখানে উপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর ফটো আছে, কারণ এটা কলকাতার একটা আইকনিক প্লেস বলতে পারেন। তো চলুন এবার আমরা সোজা যাবো। দেখুন আপনাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে দিই, ইকো পার্ক থেকে গেট নাম্বার 2 দিয়ে পরে আপনারা যখন বেরোবেন তারপরে অপোজিট সাইডে চলে যাবেন। তো সেখান থেকে অনেক বাস পাবেন ডাইরেক্ট সায়েন্স সিটি আছে, যেমন C27 বাস পাবেন, AC37 পাবেন, যেটা আপনার এয়ারপোর্ট থেকে সোজা আসছে, বা বারাসাত বোটানিক্যাল গার্ডেনও আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই বাসগুলো যদি আপনারা না পান, ওখান থেকে যে কোনো বাসে করে সেক্টর 5 পর্যন্ত চলে আসবেন। সেক্টর 5 থেকে সায়েন্স সিটির প্রচুর বাস পেয়ে যাবেন। দেখুন আপনারা যদি ইকো পার্ক থেকে ডাইরেক্ট এখানে আসেন না, মানে যে বাসগুলো ধরুন এই পথে সায়েন্স সিটি হয়ে বেঁকে যায়, সেইগুলো এখানে নামাবে, মানে সায়েন্স সিটি থেকে সোজা এই পথে বেরিয়ে গেল পার্ক সার্কাস হয়ে পড়ে, ঠিক আছে? তো সেই বাসগুলো এখানে নামাবে। দেখতে পাচ্ছেন এই এটা যেমন বারাসাত সাঁতরাগাছি বাসটা যাচ্ছে, তো এখানে যদি নামায় আপনাদের তো কোনো অসুবিধাই নেই। সামনে দেখতে পাচ্ছেন সায়েন্স সিটির এই গেট, সায়েন্স সিটির গেটের এই সোজা যাবেন। এখানে দেখুন ইকো পার্ক থেকে অনেক বাস সোজা এদিকে চলে আসে, ঠিক আছে? সোজা যদি এদিকে আসে, এটাই হচ্ছে সায়েন্স সিটির স্টপেজ। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সায়েন্স সিটি, এখানে নামাবে। এখানে নামিয়ে পরে আপনাদেরকে সোজা যেতে হবে এই সাবওয়ে হয়ে পড়ে, তারপর ওই পারে যাবেন। আরেকটা যাওয়া যে ওই পরমা আইল্যান্ড থেকে ওই ডান দিকে বেঁকে যায়, ঠিক আছে? তো ওই দিকে গেলে কোথায় নামবেন সেটা তো আমি দেখালামই আপনাদেরকে। আর এটা হচ্ছে আরেকটা জায়গায়, এখানেও নামাতে পারে। দেখতে পাচ্ছেন সাবওয়ে থেকে সোজা এসে পরে এই পথে আসতে হবে, তারপর এই পথে গেলেই আপনি মেন গেট পেয়ে যাবেন। হচ্ছে এন্ট্রি, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। আবার আপনারা যখন এখান থেকে সোজা হাওড়া যাবেন, সোজা এই পথে আসবেন, এখানে বাসে যাবেন, ঠিক আছে? এখান থেকে হাওড়ার বাস পেয়ে যাবেন। বা আপনারা যদি রুবি দিকে যেতে চান তাহলে এই পথে সোজা ওই পারে চলে যাবেন, ওদিকে যাবেন। যদি নিউ টাউন দিকে যেতে চান তাও ওই পারে চলে যাবেন, এই দিকের বাস পেয়ে যাবেন। এখান থেকে এতগুলোভাবে আপনারা সায়েন্স সিটি থেকে যেতে পারবেন। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এখানে চোর কিন্তু প্রচুর। বাসে উঠতে উঠতে আপনার মোবাইল ফোন চুরি হয়ে যেতে পারে, মোবাইল ফোন অবশ্যই খুব সাবধানে রাখবেন। দেখতে পাচ্ছেন সায়েন্স সিটির এই গেট, সায়েন্স সিটির গেটের এই সোজা যাবেন। এখানে এই সায়েন্স সিটির মাঠটা অনেক বড়, অনেক কিছু চলে। এখন যেমন মেগা ট্রেড ফেয়ার চলছে, তো কোনো দিকে যাওয়া যাবে না, সোজা যাবেন, বাম দিকে বেঁকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 ওয়ে রাইড হবে, ঠিক আছে? তার জন্য বিভিন্ন দাম দেওয়া আছে। 2 ওয়ে রাইড হয় না, 2 ওয়ে। আর এখন কি সোমবারে খোলা থাকছে এটা? কতদিন থাকবে সোমবারে খোলা? হ্যাঁ, নর্মালি তো বন্ধ থাকে সোমবার সবসময়, সব ডেতেই খোলা থাকে। আচ্ছা ঠিক আছে। ফাইনালি রোপওয়ে চালু হয়ে গেছে। এই 3টে করেই যায়, আবার ওই দিকে নেমে যেতে হয়, মানে একদম ভেতরে আপনাদের এন্ট্রি হয়। এটাতে কিন্তু রিটার্ন করতে পারবেন না আপনারা 1 ওয়ে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা খুব একটা ভালো জিনিস। মানে আপনারা যদি মজা করতে যান, কলকাতার আশেপাশে রোপওয়ের ফ্যাসিলিটি শুধুমাত্র এখানেই আছে। আর এটা হচ্ছে সায়েন্স সিটির একদম ফ্রন্ট সাইডে। দেখুন এই ফ্রন্টে অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে এটা দেখতে পাচ্ছেন, এই যেমন জল যাচ্ছে আর পড়ছে। এই সাইডে কিছু নেই, এটা যেমন ওই পাইপের মধ্যে জল উঠছে, তারপরে ওটা আবার পড়ছে। আমি তো বলবো আপনারা লাইন দিয়ে টিকিট কাটার থেকে এই অনলাইনে QR কোড স্ক্যান করে টিকিট কেটে নিতে পারেন আপনারা। এটা হচ্ছে সায়েন্স সিটির একদম এন্ট্রি, এটা ফ্রন্ট সাইড। এটা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে। এই সমস্ত রেটগুলো আপনারা দেখে নিন, এগুলো সব একসাথেও টিকিট কাটতে পারেন। আবার আপনারা শুধু এন্ট্রি করে ভেতরে গিয়েও টিকিট কাটতে পারেন।
তো বন্ধুরা এই ছিল মোটামুটি কলকাতা ভ্রমণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য। এছাড়াও আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন এবং যাতে তাদেরও অনেকটা হেল্প হয়। দেখুন, আপনারা যদি 2 রাত 3 দিনে ঘুরবো বলেন তাহলে হাওড়া ব্রিজ হয়ে পরে প্রথমে প্রিন্সেপ ঘাট থেকে সোজা হোটেলে চলে আসবেন। স্প্ল্যানেড বা সায়েন্স সিটির মধ্যে হোটেল নেবেন, তারপর ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া, সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ, বিড়লা, তারপরে আবার হোটেলে চলে আসবেন। সেদিন হয়ে গেল সেকেন্ড দিন। আলিপুর জু এবং সায়েন্স সিটি চলে যাবেন। তারপর তৃতীয় দিনে আবার সেই দক্ষিণেশ্বর, বেলুড়, ইকো পার্ক, সময় থাকলে মাদার ওয়ার্কস মিউজিয়াম, তারপর বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্টে খেয়ে পরে সোজা বাড়ি। যদি আপনারা 1 রাত 2 দিনে ঘুরেন তাহলে ইন্ডিয়ান মিউজিয়াম হয়ে পরে সোজা ভিক্টোরিয়া, তারপর সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ, তারপর আলিপুর জু বা সায়েন্স সিটি, তারপর ইকো পার্ক হয়ে পরে তারপর বিশ্ব বাংলা গেটে খেয়ে পরে বাড়ি। আমার মনে হয় আপনারা সেই ঘুরতেই যখন আসছেন তাহলে 2 রাত 3 দিনে যদি ঘুরেন তাহলে সম্পূর্ণ ভালোভাবে কলকাতাটাকে ঘুরে দেখতে পারবেন।